भाजपा नेता एवं आसनसोल नगर निगम के पूर्व मेयर जितेंद्र तिवारी ने सोमवार को रानीगंज में प्रेस वार्ता कर टीडीबी कॉलेज और रानीगंज की धसान समस्या पर गंभीर सवाल उठाए। उन्होंने कहा कि उनके कार्यकाल में कॉलेज में 7 पीजी कोर्स शुरू हुए थे, लेकिन हाल में उनमें से 5 बंद कर दिए गए हैं। तिवारी ने उनकी कड़ी आलोचना करते हुए मांग की सभी कोर्स तुरंत बहाल किए जाए और नए कोर्स भी शुरू हो। धसान मुद्दे पर उन्होंने कहा कि अदालत द्वारा अनस्टेबल घोषित क्षेत्रों से 300 मीटर दायरे में भी निर्माण कार्य ठप है, जिससे रानीगंज का विकास और अर्थव्यवस्था प्रभावित हो रहा है। उन्होंने तकनीक के सहारे सुरक्षित निर्माण की संभावना जताते हुए प्रशासन से नई कमेटी गठित करने की मांग की। रानीगंज टीडीबी कॉलेज तार एक गौरवमय इतिहास আছে এবং যেহেতু আমি দুটো 10 ইয়ার সেকেন্ডার জিবি প্রেসিডেন্ট ছিলাম, তখন বেশ কিছু কাজ আমরা করেছিলাম যেগুলো এখন বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। তার প্রতিবাদ জানাবার জন্য আমরা আজকে প্রেস মিট ডেকেছি। তখন প্রায় 7টা কোর্সে আমরা পোস্ট গ্রাজুয়েশন চালু করেছিলাম। মূলত কলেজগুলোতে গ্রাজুয়েশন অবধি পড়া হয়, কিন্তু রানীগঞ্জ টিডিবি কলেজ একদম ভিন্ন মাত্রা পৌঁছে গেছিল, ইউনিভার্সিটিকে তারা টক্কর দিচ্ছিল এবং সেমি ইউনিভার্সিটি মর্যাদা পেতে চলেছিল। এখন আমরা খবর পেলাম যে ওই পোস্ট গ্রাজুয়েশন যে কোর্সগুলো ছিল সেগুলোকে বর্তমানে যারা আছেন তারা বন্ধ করে দিচ্ছে। ইউনিভার্সিটি নাকি শেষ হয়ে যাচ্ছে, ছাত্র পাচ্ছে না সে কারণে, আর নাকি তাদের লস হয়ে যাচ্ছে। অ্যাজ ইফ ইউনিভার্সিটিটা শিক্ষা প্রতিষ্ঠান না হয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে গেছে, প্রফিট লস তারা দেখা আরম্ভ করেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি যে ইউনিভার্সিটি যা হচ্ছে হোক, ইউনিভার্সিটি লোকেরা বুঝবেন, রানীগঞ্জ টিডিবি কলেজে পুরনো মর্যাদা আবার ফিরিয়ে দিতে হবে এবং প্রয়োজন হলে আরো 1-2টা কোর্স নতুন নিয়ে আসুন। যেটা আছে সেটা একটাও বন্ধ করা যাবে না, এটা আমাদের দলের তরফ থেকে আমরা এই দাবি করছি। দ্বিতীয় আরেকটা ইস্যু আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই যে আপনারা জানেন যে আমাদের এই শিল্পাঞ্চলে বেশ কিছু লোকেশন ধসপ্রবণ লোকেশন আছে। প্রাক্তন সাংসদ মাননীয় হারাধন রায় একটা মামলা করেছিলেন, তার মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা সার্ভে হয়েছিল এবং বেশ কিছু লোকেশনকে আনস্টেবল লোকেশন বলে ঘোষণা করা হয়েছে। এবং আমি যতদিন মেয়র ছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আনস্টেবল লোকেশনে নতুন কোনো কনস্ট্রাকশন না হয়। কিন্তু 2021 থেকে যেটা আমরা খবর পাচ্ছি যে আনস্টেবল লোকেশন, তার উপর তো কনস্ট্রাকশন হবে না, আনস্টেবল লোকেশন থেকে আরো 300 মিটারের মধ্যে নতুন কনস্ট্রাকশনে কোনো প্ল্যান এডিডিএ দিচ্ছে না এবং 2021 থেকে এটা করা হয়েছে। এর ফলে পুরো রানীগঞ্জের উন্নয়ন কিন্তু থমকে গেছে। বেআইনি ভাবে যদি কেউ করতে চায় করুক, যারা নেতারা আছে তাদেরকে অর্থ দিয়ে করে নিচ্ছে, কিন্তু একটাও নতুন কনস্ট্রাকশন। কিন্তু আমি বলি, একটা ব্যক্তি বেআইনি কেন করতে যাবে? সে কেন আইন মেনে করবে না? সবাই তো বেআইনি কাজ করতে চায় না। অনেক ব্যক্তি আছে যারা আইন মেনে কাজ করতে চায়, তারা কোনো নতুন কনস্ট্রাকশন করতে পারছে নাকি ধস হয়ে যাবে। লাস্ট 1 মাসে দেখবেন যে ন্যাশনাল হাইওয়েতে 2-3 বার ধস হয়েছে আসানসোলে। তাহলে কি ন্যাশনাল হাইওয়ে বন্ধ হয়ে গেল? আর 2021 থেকে এখন পর্যন্ত কতবার ধস হয়েছে রানীগঞ্জে? একবার ধস হয়নি। তাহলে এই ধসের ভয় দেখিয়ে রানীগঞ্জের উন্নয়ন থমকে দেওয়া হয়েছে কেন? এর জবাব যারা সরকারে আছে তাদেরকে দিতে হবে। আমরা দাবি করছি যে কিছু এক্সপার্ট টিম গঠন করে, যারা এগুলো ভালো বোঝে, শুধু কাগজ কলমে বললে হবে না, যারা এক্সপার্ট আছে, যারা এগুলো ভালো বুঝে, তাদেরকে দিয়ে আবার সার্ভে করা হোক এবং দেখা হোক যে রানীগঞ্জে আবার নতুন কনস্ট্রাকশন স্টার্ট করানো যায় কিনা। যদি কিছু তারা রিকমেন্ডেশন দেন, কোথাও বালি ভরাট হতে পারে। এখন তো বিজ্ঞান অনেক উন্নত, অনেক এমন নতুন টেকনিক বেরিয়েছে যে টেকনিক গুলো ইউজ করে আনস্টেবল লোকেশনকেও স্টেবল করা যেতে পারে। সেগুলো কেন একটা শহরের জন্য ব্যবহার করা হবে না? সেগুলো করে আমরা দাবি করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আবার সার্ভে করিয়ে আনস্টেবল লোকেশন গুলোকে স্টেবল করিয়ে রানীগঞ্জে আবার যত মানুষ আবার কনস্ট্রাকশন করতে পারে, শহর আবার এগোতে পারে, শহর অগ্রগতি যেন বন্ধ হয়ে গেছে সেটা যেন না হয়, তার ব্যবস্থা সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন তাদেরকে করতে হবে। আর তৃতীয় একটা ইস্যু যেটা আমি পার্সোনালি ফিল করেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, বৃহৎ যে কর্পোরেশন হলো, তার ফার্স্ট মেয়র ছিলাম আমি। মানুষের জীবন দুঃখ কষ্টতে ভরে যাবে এটা তো হতে পারে না। এবং ইসিএল এর কাছে একটা সংগঠনের চিঠি করলে ইসিএল গোল গোল করে এটা উত্তর দিয়ে দিল। ইসিএল এর কি অধিকার আছে?
ইসিএল কে ঠিক করবে নাকি কোথায় কি হবে? ইসিএল প্ল্যানিং স্যাংশনিং অথরিটি কে? প্ল্যান স্যাংশনিং অথরিটি দুটো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং এডিডি। এডিডি এনওসি দেয়, কর্পোরেশন প্ল্যান। আচ্ছা 2021 অব্দি আমি যতদিন মেয়র ছিলাম কি করে হচ্ছিল তাহলে? এই যে লিস্ট বেরিয়েছে আনস্টেবল লোকেশনে, সেটা 15 বছর 20 বছর পুরনো। তাহলে আমি যতদিন মেয়র ছিলাম কি করে দেওয়া হচ্ছিল? আমি তো ইসিএল এনওসি নিতামই না, আমরা এডিডি কোনো এনওসি দরকার নেই, আমরা কর্পোরেশন থেকে প্ল্যান দিয়ে দিতাম। তখন কি করে দেওয়া হচ্ছিল? সদিচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, রাস্তা বার করা যাবে। আর সদিচ্ছা যদি না থাকে, যে না আমি কাগজ কলম যেটা বলছে সেটাই ঠিক, কাগজ কলমে যদি সব সিদ্ধান্ত হয়ে যেত তাহলে পলিটিক্যাল লোকদের প্রয়োজন হতো না, তাহলে তো আমরাই সমাজ চালিয়ে দিত। তারা ঠান্ডা ঘরে বসে একটা সিদ্ধান্ত নেয়। আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, যারা মাস পলিটিক্স করে, তারা মানুষের কাছে যায়, মানুষের সঙ্গে কথা বলে, মানুষের দুঃখ কষ্ট দেখার সুযোগ থাকে। তো আমার মনে হয় যে যারা আমলারা এই সিদ্ধান্ত নিচ্ছে, তারা যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে কথা বলুক, বা জনগণের সঙ্গে যাদের নিয়মিত যোগাযোগ আছে তাদের সঙ্গে কথা বলুক, এবং তাদের এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগবে। দেখবেন হারাধনায় যিনি গেছিলেন তিনি বিরাট শিক্ষিত ছিলেন না, কিন্তু কৈলিয়ারি অঞ্চলে তিনি আন্দোলন করে 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 অনেক কিছু বুঝেছিলেন বলে সুপ্রিম কোর্ট গেছিলেন। তখন কোনো আইএএস বা আইপিএস যায়নি, কিন্তু তিনি কিন্তু জননেতাই ছিলেন, তিনি সুপ্রিম কোর্ট গেছিলেন এবং ওনার বক্তব্য সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছিল। ঠিক একইভাবে এখনো যারা বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যুক্ত, তাদের অভিজ্ঞতা, তাদের কথাবার্তা, তাদের যে দাবি, সেটাকে আমার মনে হয় প্রশাসনের মর্যাদা দেওয়া উচিত। করে দিই, এটা একদম ঠিক না যে আমার সিদ্ধান্ত এটা হয়েছিল। আমার মেগা কর্পোরেশন আগে হয়ে গেল, তারপর নির্বাচন হলো, নির্বাচনের পর 106 জন কাউন্সিলর জিতে এলো, তাদের মধ্যে আমাকে মেয়র করা হলো। এমন নয় যে আমি এসে এটা করে দিলাম, নট দ্যাট। ওই প্রসেসে আমি ছিলাম না। ওই প্রসেসে তখন যারা বিধায়ক ছিলেন, যারা বিধানসভায় যারা ছিলেন, তারা এই বিল এনে করেছিলেন, তারা এই বিলের পক্ষে কেউ বিপক্ষে কথা বলেছিলেন। আমি এর এক্সিস্টেন্স চলে আসার পর হয়েছে, এবং আমি 2015-তে আমাকে মেয়র করা হলো। 2015-তে বিধানসভায় গিয়ে ওটা চেঞ্জ করার মতন কোনো অথরিটি আমার কাছে ছিল না। কিন্তু যারা আমলা ছিলেন তাদের সঙ্গে বিভিন্নভাবে আমি কথা বলেছিলাম, এবং আমি চেষ্টা করেছিলাম যখন এটা করছে না তখন নিজে পরিশ্রম করে কতটা রানীগঞ্জকে পরিষেবা দেওয়া যায়, এবং সেটা আমি করেছিলাম। যতদিন ছিলাম আমি রানীগঞ্জে প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন অন্তত আসার চেষ্টা করতাম। একদম একদম একদম। আমি কেন, দেখুন না, যদি সরকার তো ফিল করছে, সরকার যদি ফিল না করছে তাহলে বালিকে কেন আলাদা করলো? বালি মিউনিসিপ্যালিটি হাওড়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল, এখন বালিকে আবার বিধানসভায় বিল এনে আলাদা করে দেওয়া হচ্ছে, কেন করে? তো বালিকে যদি আলাদা করে দেওয়া যায় তো রানীগঞ্জকে কেন আলাদা করা যাবে না? আমরা তো দেখুন, আমরা এই আজকে প্রেস মিট হচ্ছে, আমাদের দলের লোকেরা আছেন, যিনি বিধায়ক ক্যান্ডিডেট ছিলেন তিনি আছেন, আমারও একটু অভিজ্ঞতা আছে, আমরাও আছি। এরপর আমরা আপনাদের মাধ্যমে এটা জনসমক্ষে নিয়ে যেতে চাইছি, এবং শুধুমাত্র আমরা এটা পারবো না, এই যে আন্দোলন বলছেন, আন্দোলন গড়ে তোলার কথা আপনি বলছেন, এটার জন্য রানীগঞ্জে মানুষের সমর্থন লাগবে। আমি আপনাদের, আমরা সবাই মিলে আপনাদের মাধ্যমে রানীগঞ্জের জনগণকে রিকোয়েস্ট করবো যে আমাদের দল যখন এটা নিয়ে রাস্তায় নামবে, প্লিজ আপনারা আমাদের দলকে সাপোর্ট করুন, প্লিজ আমাদের সংগঠকদেরকে সাপোর্ট করুন, তাদের পেছনে আপনারা থাকুন। ঘরে বসে থাকলে হবে না। কিন্তু প্রথমে তো আমরা আমাদের দলের তরফ থেকে লিখিত চিঠি করা হবে, ডিএম কে চিঠি করা হবে, কারণ প্রস্তাবটা ডিএম এর কাছ থেকে যেটা, ডিএম কে চিঠি করা হবে, এবং দুটো অপশন আছে। আইদার এক নম্বর রাস্তা হলো যে আইদার আপনি যে বোর্ড চেয়ারম্যান আছে তাকেই এমন ক্ষমতা দিয়ে দিন, ফিনান্সিয়াল পাওয়ার দিন। সেটার জন্য যে বর্তমান আইন আছে সেটাতে একটু সংশোধন করতে হবে, সেটা বিধানসভায় করা যাবে, করে ফিনান্সিয়াল পাওয়ার যদি ওকে দিয়ে দেওয়া হয়, যে ও নিজে একটা ফান্ড থাকবে, সেখান থেকে ও নিজে বড় মিটিং এ সিদ্ধান্ত নিতে পারবে যে কোন কোন কাজগুলো করার আছে। একটা লিমিট বেঁধে দেয় যে 10 লক্ষ টাকা অব্দি কাজ ও নিজে করতে পারবে। আমি বলছি না 100 কোটি টাকার কাজ করতে হবে না, 100 কোটি টাকার কাজ কর্পোরেশন করুক, কিন্তু 10 লক্ষ টাকার কাজটা এটা করতেই পারে। তার ইঞ্জিনিয়ার আছে, ও নিজের সিদ্ধান্ত নেই, নিজে টেন্ডার করুক, নিজে থেকে হোক। একটা মানুষ একটা ছোট্ট কাজ নিয়ে যাচ্ছে, আমার স্ল্যাবটা ভেঙে গেছে, তার জন্য একটা বড় চেয়ারম্যানকে নিশ্চয় পাঠিয়ে আসানসোলে পাঠাতে হচ্ছে, এবং 6 মাস পর ওটা স্যাংশন হয়ে আসছে। তার আগে রানীগঞ্জ, জামুরিয়া, উল্টি মিউনিসিপ্যালিটির অস্তিত্ব শেষ করে বড় কর্পোরেশন তৈরি করা হলো, এবং অনেক পরিশ্রম করতে হয়েছিল আমাকে সমস্ত অ্যাকাউন্ট ঠিক করতে। তখনই আমি হিমশিম খেয়ে যেতাম, সপ্তাহে 2 দিন 3 দিন আসতে রানীগঞ্জের অবস্থা খারাপ হয়ে যেত, এবং তখন আমি বারবার ফিল করেছিলাম যে এটা, এই সিদ্ধান্ত আমার মনে হয় একটু ভুল হয়ে গেল। কেননা ভৌগোলিক অবস্থান এমন আসানসোলে যে একটা কর্পোরেশন থেকে, আসানসোল থেকে এটা কন্ট্রোল করা সম্ভব না। যদি না বড়কেও এটা সমান কর্পোরেশন মিউনিসিপ্যালিটির যদি মর্যাদা না দেওয়া হয় তাহলে এটা করা সম্ভব না। যদি আলাদা আলাদা মিউনিসিপ্যালিটিকে যদি কর্পোরেশন করতে হয় তাহলে বড় চেয়ারম্যান যে থাকবে তাকে চেয়ারম্যানের ক্ষমতা দিতে হবে, তাকে ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে,
যাতে সে নিজে সিদ্ধান্ত দিতে পারে কোন কাজগুলো করব, নিজে টেন্ডার করাতে পারে, নিজে ওয়ার্ক অর্ডার দিতে পারে, এই অধিকার যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ এই ব্যুরোর কোনো দাম নেই। যেটা অতীতে বামপন্থীরা বলতেন, আমি নিজেও পার্সোনালি ফিল করেছি যে আলটিমেটলি এটা পোস্ট অফিস ছাড়া কিছু না। এখানে চিঠি দাও, চিঠি 3 দিন পর আসানসোল পৌঁছে যাবে, তারপর আসানসোলে গিয়ে খোঁজ খবর নাও। দেখুন, আমি বারবার যখন ছিলাম তখন বারবার কলকাতাকে বলেছিলাম যে এটা আলটিমেটলি এই সিস্টেমটা ঠিক হচ্ছে না, কিন্তু কিছু করার ছিল না। আপনি যে সিস্টেমে আছেন সেটা আপনাকে মেনে নিতে হবে। অনেক ভেতরের কথা বাইরে বলা যেত না। কিন্তু দেখুন, একই অবস্থা দেখুন হাওড়াতে হয়েছিল। হাওড়ার সঙ্গে বালিকে একসঙ্গে আনা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ওইখানকার লোকেরা ফিল করলেন যে বালিকে হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণটা ভুল হয়েছে, বালিকে আবার একটা আইন এনে বিল এনে বিধানসভায় বালিকে আবার আলাদা করে দেওয়া হচ্ছে। আমরা দাবি করছি রানীগঞ্জে প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি, আমাদের দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে এই কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে দেওয়ার ক্ষেত্রে রানীগঞ্জ শেষ হয়ে গেল। তো দুটো রাস্তা আছে, আইদার যে বড় অফিস আছে সেটাকেই মিউনিসিপ্যালিটি মর্যাদা দিয়ে তার জন্য সরকারের কোনো অ্যাপ্রুভাল লাগবে না, সরকারকে শুধুমাত্র আইনে একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, বড় চেয়ারম্যানের যে ক্ষমতা সেটা দিতে হবে, ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে। সেটা যদি অ্যামেন্ডমেন্ট করে করতে পারেন যাতে রানীগঞ্জের সমস্যার সমাধান রানীগঞ্জে হয়ে যায়, ওটা করে দেন। আর এটা যদি না পারেন তাহলে রানীগঞ্জকে আবার পুরনো রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। এই 3টা দাবি নিয়ে আজকে আমরা আপনাদের কাছে এই প্রেস মিট করছি। সরকারে যারা আছে তারা এগুলো যদি মানে ভালো, যদি না মানে তাহলে আমাদের দলে যারা নেতৃবৃন্দ আছেন তারা আলোচনা করে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবেন এবং আলটিমেটলি 2026-এ আমাদের সরকার গঠন হলে, রানীগঞ্জে আমাদের বিধায়ক হলে, এগুলো তার আগে যদি এরা কার্যকরী না করেন তাহলে আমাদের সরকারে আমাদের যারা মুখ্যমন্ত্রী থাকবে তার কাছে আমাদের এমএলএ সেটা দাবি করে এই কাজগুলো করাবে। এটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমরা প্রেস মিট ডেকেছি। এই বিষয়ে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে সেটা আপনারা আমাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের তো কিছু করণীয় না, মানুষকে সচেতন করতে হবে। রানীগঞ্জে মানুষ, দেখুন, মানুষের প্রেসারই সবচেয়ে বড় প্রেসার। রানীগঞ্জ মানুষ যদি বলতে শুরু করে যে না, এটা যদি না চেঞ্জ হয়েছে তাহলে আমরা সরকার সঙ্গে নেই, তাহলে করতে বাধ্য হবে। শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি, আমাদের প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হলো বিভিন্ন ইস্যু, মানুষের পক্ষে যে ইস্যুগুলো সেগুলো তুলে ধরা, এরপর জনগণকে তাদের মানে ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু করতে হবে। জনগণ নিজেদের ক্ষমতা যদি দেখায় যে এটা এই সিদ্ধান্ত ভুল, আমরা এর সমালোচনা করছি, আর মিডিয়া আপনারা আছেন, আপনারা একটা জনমত তৈরি করতে পারেন। এটা যদি একটা জনমত তৈরি করা যায় তাহলে যারা ক্ষমতায় আছেন তাদের উপর একটা প্রেসার তৈরি হবে এবং তারা পিছু হটতে বাধ্য হবে। আপনি তো টিএল একটা আলাদা একটা ইসিএল এর আধিকারিকরাও আধিকারিক, ডিএম অফিসে আধিকারিকরাও আধিকারিক, এসডিও অফিসে আধিকারিকরাও আধিকারিক, আমলা তারা আমলা কাগজ কলম দেখে বেশি চলে, আর পলিটিক্যাল লোকরা রিয়ালিটির উপর বেশি নজর দেয়। আমলাদের ওদের কি আছে, ওরা খুব সেফ করে। কোর্টে দেখবেন বেল না দিলে যদি আমার চাকরি বাঁচাতে, বেল দেবো না ভাই, বেল না দিলে সেফ আছে, বেল দেবো না। যে কোনো জায়গায় সবাই নিজের সিকিউরিটি দেয়, কাগজ আমার চাকরিটা যেন না চলে যায়। কিন্তু তারা তো এখানে থাকবে না, কেউ 1 বছরের জন্য আসছে, কেউ 2 বছরের জন্য আসছে, কেউ 3 বছরের জন্য আসছে, সবাই সেফ খেলছে। আমি বলছি যে মাননীয় ডিএম কেন একটা এক্সপার্ট কমিটি তৈরি করবেন না? ইসিএল এর আধিকারিকরা থাকুক, ডিজিএমএস এর লোকেরা থাকুক, বিভিন্ন বড় বড় কলেজ আছে, শিবপুর আছে, অন্যান্য, সেখান থেকে কিছু এক্সপার্ট লোককে নিয়ে আসুক এবং এক্সপার্টদেরকে নিয়ে একটা ওপিনিয়ন গ্রো করা হোক। তারা ভয় পাচ্ছে আমরা যদি করতে যাই কে এটা করবে, কে এগোবে, যে এগোবে তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে।